PB24 এর পর্দায় বিশেষ ক্লাস। কোভিড-19 ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 এ এক্সট্রা ক্লাস। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা ৬টায়, পুনঃ সম্প্রচার রাত ১২টা, সকাল ৮টা ও দুপুর ১২টা। শুভ সন্ধ্যা। নিশ্চয়ই তোমরা অন্যান্য দিনের মতো খাতা কলম নিয়ে তৈরি আছো। তো তোমরা জানো যে গত ১২ এপ্রিল থেকে PB24 শুরু হয়েছে এক্সট্রা ক্লাস। কোভিড-19 এর জন্য ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় অপেক্ষায় বসে না থেকে, যেহেতু বিদ্যালয়গুলো বন্ধ, PB24 শুরু করেছে একটা এক্সট্রা ক্লাস এবং ১২ এপ্রিল থেকে যথারীতি চলছে সন্ধ্যা ৬টা থেকে দশম এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের ক্লাস। তো ৩ মে থেকে আমরা শুরু করেছি লাইভ ক্লাস, যাতে ছাত্রছাত্রীরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে জেনে নিতে পারে, ওদের কিছু জানার থাকলে, বোঝার থাকলে জেনে নিতে পারে। তো কিন্তু অভিজ্ঞতায় দেখা গেছে যে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকারা যখন বোর্ডে ব্যস্ত থাকেন, অনেকে ছাত্রছাত্রীরা বা অভিভাবক অভিভাবিকারা ফোন কলে যাচ্ছেন, যেহেতু এটা লাইভ ক্লাস, কিন্তু দুর্ভাগ্যবশত সবগুলোর উত্তর দেওয়া হয় না। তাই আজকে থেকে চতুর্থ লকডাউন শুরু হয়েছে এবং PB24 একটা অভিনব প্রয়াস রেখেছে, যেটা করা উচিত যে সঙ্গে একজন অ্যাঙ্কার থাকছেন, যাতে শিক্ষক শিক্ষিকাদেরও মনোসংযোগে ঘাটতি না হয় এবং ছাত্রছাত্রীরা তোমরা যারা ফোন কলে থাকছো প্রত্যেকের যাতে ঠিক সঠিকভাবে স্যারের কাছে, শ্রদ্ধেয় স্যারের কাছে পৌঁছে দেওয়া যায় তোমাদের প্রশ্নগুলো। সবসময় PB24 ইজ এ চ্যানেল উইথ ডিফারেন্ট। তো আজকে আমাদের সঙ্গে আছেন শ্রদ্ধেয় শিক্ষক পঙ্কজ কুমার দাস। নমস্কার, স্বাগত আপনাকে। তো আজকে শ্রদ্ধেয় স্যার দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা নিয়ে আলোচনা করবে। তো এটা প্রতিবাদী কলমে তোমরা দেখেছো, আমরা প্রতিদিন সকালবেলা দিয়ে দিই যে কোন বিষয়ের ক্লাস হবে, দশম বা দ্বাদশ কোন বিষয়ের ক্লাস হবে, আমরা সেগুলো দিয়ে দিই যাতে ছাত্রছাত্রীরা ওইভাবে সন্ধ্যা ৬টায় তৈরি থাকতে পারে। তো আজকে স্যার NCERT-র যে বইয়ের প্রথম অধ্যায়ের, ফিজিক্সের প্রথম অধ্যায়ের তড়িৎ আধান ও ক্ষেত্র, অর্থাৎ ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড এর সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক এবং স্থিতিশক্তির রাশিমালা, এটা নিয়ে বিস্তৃত আলোচনা করবে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা স্যারে যেগুলো পড়াবেন, তো তোমাদের যদি কোনো বলার থাকে তোমরা নিশ্চয়ই ফোন করলে স্যারকে পাবে। তো দেখতে থাকো PB24 এর এক্সট্রা ক্লাস। তো স্যার, আজকে তো আপনি দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার ক্লাস নিয়ে আলোচনা করবেন, তো আপনি শুরু করুন। হ্যাঁ, তাহলে ধন্যবাদ মনোজ দা। আজকে তোমাদের বলাই হয়েছে কি পড়াবো, তো সবাই জানি রেডি হয়ে আছো, বুঝতে চাইছো চ্যাপ্টারটা খুব ভালো করে। এবং প্রসঙ্গত বলে রাখি, এই PB24 এর এই যে তোমাদের প্রিয় চ্যানেল, সেই চ্যানেলের আজকে সেকেন্ড ডে। কিসের সেকেন্ড ডে? ফিজিক্স পড়ার সেকেন্ড ডে। তো ফিজিক্সের ফার্স্ট ডেতে একজন ম্যাডাম তোমাদের অনেক কিছু পড়িয়ে ফেলেছেন, তার সূত্র ধরে আমরা এগিয়ে যাব। তো উনি যেখানে শেষ করেছেন সেখান থেকে আমি শুরু করব। তো যদি তোমরা না দেখে থাকো তাহলে ওই আমাদের ইউটিউবে, হয়তো আমাদের ফেসবুক লাইভ, এগুলো মানে কিছু লেখা থাকে, তোমরা সেই সার্চিং করে তোমরা আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে, নতুবা এই ক্লাসে একটু তোমাদের অসুবিধা হতে পারে। তো বলে নেই, যদি তোমাদের আগের ক্লাসটা যদি তোমাদের একটু না দেখাও থাকে, তো তোমরা তো বসে নেই, লকডাউনে তো ফিজিক্স লক হয়ে থাকতে চলবে না। তো তাই আজকে আমরা ফিজিক্সের যে ফার্স্ট চ্যাপ্টারের যে আর্টিকেল নাম্বার 1.12, তোমাদের NCERT-র বই যদি পেয়ে থাকো, বাংলা এবং ইংলিশ মিডিয়ামের দুটো বইয়ের মধ্যেই কিন্তু সেম পেজ নাম্বার। তো সেই 1.12 আর্টিকেল, দ্যাট ইজ পেজ নাম্বার 31-এ যে জায়গাগুলো আছে সেগুলো আমি ডিটেলস বোঝাবো তোমাদের।
এবং চেষ্টা করব যে বইয়ে যা আছে তার থেকে অনেক বেশি করে বলা, অনেক ভালো করে বোঝানো। তো বোঝাতে গিয়ে হতে পারে আমার ভাবনাটা যেটা ছিল এভাবে বুঝাবো, তোমরা বুঝতে পারছো না, তাহলে অন কলে থাকবে, বলবে কিছু, তবে চেষ্টা করবে যে আমি যখন কথাটা বলছি সেটার শেষ পর্যায়ে আসার পর তোমরা কোশ্চেন করবে, এনি কোশ্চেন করতে পারো। এবং আমি চেষ্টা করব এই টপিকের মধ্যে বোর্ড লেভেল, এন্ট্রান্স লেভেল, এভরিথিং কভার করা যায়। সময় পেলে কিছু প্রবলেম করাবো, এবং প্রবলেম করা খুব একটা বড় জিনিস না। যদি তুমি ব্যাপারটা বুঝে নাও তাহলে প্রবলেম তোমরা বসে বসেও করতে পারবে, এবং নেক্সট ক্লাসে যিনি আসবেন বা আমি যদি আসি তোমরা তৈরি হয়ে থাকবে যে এই জায়গাটাকে ভালো করে বুঝবো আবার, বা আজকে যদি জিজ্ঞেস করতে চাও সেটাও বলতে পারো। তো আজকে যে জায়গাটা বোঝাবো সেটা বোঝার আগে গতদিনের একটুখানি রিকেপ করে নেই, সবটা রিকেপ করব না, যেটা আমার আজকে লাগবে সেটা রিকেপ করব এবং বলে নেই। আচ্ছা, এমনিতে তো তোমরা জানো একটা টিভি সিরিয়াল যখন দেখো তাহলে প্রথমে তোমরা কি করো, কি দেখো? কিছুটা রিকেপ, মানে আগের দিনের কিছুটা। তো সেটা সম্ভব না, আজকে আমার যেটা লাগবে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যেরকম তোমরা গতদিন পড়েছিলে তড়িৎ দ্বিমেরু, দ্বিমেরু টার্মটা বা ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল টার্মটা তোমরা ভালোভাবে পরিচিত, এবং কেমিস্ট্রি তো সেটা তোমরা জানো। দ্বিমেরু আমরা কি জানি? দ্বিমেরু হচ্ছে দুটো চার্জ ইকুয়াল এন্ড অপোজিট। সাপোজ দিস ইজ প্লাস কিউ, দিস ইজ মাইনাস কিউ। কটা চার্জ? দুটো চার্জ। তাদের মাঝখানে একটা দূরত্ব থাকবে, এনি ডিস্টেন্স, সাধারণত স্মল ডিস্টেন্স থাকে। তো হয়ে গেল তড়িৎ দ্বিমেরু। তার মানে তড়িৎ দ্বিমেরু কি জিনিস? দুটো সমান এবং বিপরীতমুখী আধান যদি ক্ষুদ্র দূরত্বে থাকে তখন তাকে আমরা বলি তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরু যদি তোমরা বুঝে থাকো, তারপরে তোমরা কি শিখেছিলে? দ্বিমেরু ভ্রামক, মনে আছে? পি, দ্বিমেরু ভ্রামক। দেখো আমি এখানে একটা ভেক্টর চিহ্ন দিয়েছি, কেন? কারণ দ্বিমেরু ভ্রামক হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। তো দ্বিমেরু ভ্রামক কিভাবে হিসেব করা হয়? এই দুটো চার্জের মধ্যে যে কোনো একটা চার্জ নাও, আর তাদের মধ্যে দূরত্ব, সাধারণত দূরত্বটাকে আমরা 12 বলি, তাহলে কিউ ইন্টু 12। ক্লিয়ার? তো এর মানটা কত হবে? দ্বিমেরু ভ্রামকের মানটা হবে কিউ ইন্টু 12। তো সেটা তোমরা জানো, পড়েছ, গতদিন শুনেছ বা বইয়ে ঘেটেছ। এখন কথা হচ্ছে এই যে দ্বিমেরু ভ্রামক, সেই দ্বিমেরু ভ্রামকের নিশ্চয়ই ডিরেকশন আছে, যেহেতু সেটা ভেক্টর। তার ডিরেকশন কি সেটাও তোমরা পড়েছো, সেটা অলওয়েজ মাইনাস টু প্লাস, মানে এই ডিরেকশনটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের ডিরেকশন। তো দ্বিমেরু ভ্রামক জানো, দ্বিমেরু ভ্রামক কিভাবে হিসেব করে সেটাও জানো। তারপরে কি পড়েছিলে? তারপরে তোমরা পড়েছিলে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছিলাম? ই ভেক্টর, মনে আছে তো? তাহলে এটা যদি হয় তড়িৎ ক্ষেত্র, তার ডিরেকশন থাকবে। সেই তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন যদি হয় ই, আরে মানটা যদি হয় ই, তার ডিরেকশন যদি এদিকে হয়, তাহলে এখানে যে দ্বিমেরুটা থাকবে সেই দ্বিমেরুর উপরে, আচ্ছা এখানে বলে নেই, আমাদের সিলেবাসে কিন্তু আমাদের ক্ষেত্রটা হচ্ছে সুষম, অর্থাৎ সব জায়গায় আমরা ধরে নেব তড়িৎ ক্ষেত্রের মান এবং দিক সেম থাকবে। তাহলে এটা তড়িৎ ক্ষেত্র, এটাও তড়িৎ ক্ষেত্র বোঝাচ্ছে, এবং সুষম তড়িৎ ক্ষেত্র আমরা কিভাবে ডিনোট করব? কতগুলো সমান্তরাল রেখা দিয়ে সুষম তড়িৎ ক্ষেত্র ডিনোট করব। এখানে ধরে নাও একটা কি আছে, দ্বিমেরু আছে, যেটা একটু আগে বুঝিয়েছিলাম। এখানে প্লাস কিউ ধরে নাও, এটা মাইনাস কিউ, এদের মধ্যে একটা ক্ষুদ্র দূরত্ব আছে। কি শিখেছিলে? প্লাস কিউর উপর ক্রিয়াশীল বলটা কত ছিল? বলটাকে আমরা বলি আধান ইন্টু প্রাবল্য। আশা করি মনে আছে, তোমরা গতদিন সেটা পড়েছিলে। প্রাবল্যের সঙ্গে যদি আমি আধানের মানটা গুণ করে দেই তাহলে কি পাবে? বলটা পাবে। হ্যাঁ, এটা একটা ভেক্টর রাশি, তো তাহলে এই আধানের উপর ক্রিয়াশীল বলটা হবে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনে, আর এই আধানের উপর ক্রিয়াশীল বলটা হবে তড়িৎ ক্ষেত্রে উল্টো ডিরেকশনে। অর্থাৎ এখানে যে বলটা কিউ ই, এখানেও থাকবে কিউ ই, কিন্তু এটা হবে এই দিকে তড়িৎ ক্ষেত্রের দিকে, আর এটা হবে তড়িৎ ক্ষেত্রের উল্টো দিকে।
পরিষ্কার? এবং একটু আগে বলেছিলাম দ্বিমেরু ভ্রামক যদি পি ভেক্টর হয় তার ডিরেকশনটা হয় মাইনাস থেকে প্লাসের দিকে। পরিষ্কার? তাহলে এই জায়গাগুলো তোমাদের পুরনো কথা আমার আজকে লাগবে, এবং যে জিনিসটা আমার আজকে লাগবে সেটা হচ্ছে টর্ক বুঝতে হবে। টর্ক জিনিসটা কি? হ্যাঁ, বলের ভ্রামক টর্ক ক্লাস 11-এ পড়েছিলে। সেই টর্কের ব্যাপারটা যদি না জানো তাহলে কিন্তু আজকে মজা পাবে না। এই জন্য আমি একটু ওই আগের সূত্র ধরে ধরে এগিয়ে যাচ্ছি। আমি জানি এই বিগত 30 বছরের শিক্ষকতায় যেটা দেখেছি সেটা হচ্ছে এই জায়গাটা সমস্ত ছাত্রদের খুব কঠিন লাগে। এই জন্য আমি চেষ্টা করবো একটু স্লো মোশনে পড়াতে, কিন্তু বুঝতে হবে। দেখো এখানে একটা জিনিস দেখো, এইদিকে বল হচ্ছে কিউই, এদিকে বল হচ্ছে কিউই, দুটো উল্টো দিকে বল সমান, তাহলে নেট ফোর্স কত হবে, মানে লব্ধি বল কত হবে? 0। তাহলে এর উপর লব্ধি বল 0। দ্বিমেরুর উপর সবসময় লব্ধি বল হয় 0, মনে রাখবে, একটু পরে আবার লাগবে। দ্বিমেরুর উপর টোটাল বল, লব্ধি বল, নিট ফোর্স কত হবে? 0 হবে। তো হয়তো ভাবছো যে স্যার আপনি দ্বিমেরুকে এভাবে রেখেছেন বলে, যদি এভাবে না রাখতেন তাহলে কি হতো? তাহলেও নিট ফোর্স 0 হবে। দেখো মনে করো এখানে আমি একটা দ্বিমেরু রাখলাম, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। কি বলেছিলাম? প্লাস কিউর উপর ক্রিয়াশীল বল যেটা হবে কিউ ই, সেটা এই ডিরেকশনে, তো এর উপর যে বলটা সেটা হবে এই ডিরেকশনে। দেখো তো দেখি আবার সেই ঘটনা, এদিকের বল সমান বিপরীতমুখী, লব্ধি বল নেট ফোর্স কত হবে? 0 হবে। তাহলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল বল সব সমান রাখবে 0 হবে, কেননা দুটো আধান সমান, তাদের ক্যারেক্টার বিপরীত, তাহলে দুটো বল ক্যান্সেল হয়ে যাবে, নেট ফোর্স হবে 0। পরিষ্কার? তাহলে এটা হচ্ছে কিসের ডিরেকশন? তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন। এটা কিসের ডিরেকশন? এটা হচ্ছে পি এর ডিরেকশন, বলেছিলাম -2 প্লাস। তড়িৎ ক্ষেত্র এবং পি এর মাঝখানে দেখো একটা অ্যাঙ্গেল আছে, কোণ করা আছে, ঠিক আছে? তো এই কোণটা যদি 0 হয় তাহলে আগের ছবিটা, আর সেটা যা খুশি না হতে পারে। 0 কেন? 30, 40, 60, 70, 90, 120, যা খুশি তা করো। তাহলে আমরা এটা বুঝলাম, এই অ্যাঙ্গেলটা যদি 0 হয় তাহলে দুদিকে সমান বিপরীতমুখী বল থাকবে, আর যদি অ্যাঙ্গেলটা 0 না হয় তখনও দুদিকে সমান বল থাকবে, কিন্তু তারা এক রেখায় থাকবে না, একই লাইনে থাকবে না। একই লাইনে না থাকলে লব্ধি বল কিন্তু 0। কি পরিষ্কার? তাহলে আমরা নেক্সট টপিকে যাব, যে দ্বন্দ্ব কি জিনিস। এটা তোমরা গতদিন একটুখানি শুনেছিলে এবং ক্লাস 11-ও পড়েছ যে দ্বন্দ্ব কি জিনিস। মুছে নেই? তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা? আমরা এখন পড়ব দ্বন্দ্ব। হ্যাঁ, বাংলায় বলে দ্বন্দ্ব, ইংরেজিতে বলে কাপল। খুব ইম্পর্টেন্ট টার্ম এবং একটু শক্ত লাগে অনেক ছাত্রদের। কাপল, আচ্ছা বাংলায় বলো তো দেখি, দ্বন্দ্ব বলে না? আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, তার মানে কি? আমি কাজটা করব কি করব না, কাজটা হবে কি হবে না, তখনই বলে কাপল। তো ফিজিক্সের ভাষায় কাপল কথাটার অর্থ হচ্ছে দুটো বল সমান বিপরীতমুখী এবং এক রেখীয় নয়। যেমন মনে করো এই একটা বস্তু, এই বস্তুকে একজন লোক এই ডিরেকশনে এফ বল দিয়ে টানছে, আরেকজন লোক এই বস্তুটাকেই এফ বল দিয়ে টানছে, কিন্তু অন্য একটা বিন্দুতে টানছে। তার মানে ক্রিয়া রেখা একই রেখা নয়, তার মানে এক লাইনে নয়, এই বলটা ভিন্ন লাইনে আছে। কি বুঝতে পেরেছো? আচ্ছা আরো ভালো করে বুঝিয়ে বলি, গাড়িতে ড্রাইভ করে না, ড্রাইভ করলে স্টিয়ারিং ঘোরায়, এই যে স্টিয়ারিং ঘোরাচ্ছি, তাহলে এই হাতটা যদি নিচের দিকে হয়, এই হাতটা উপর দিকে, আমরা দুটো ফোর্স অ্যাপ্লাই করছি কি সমান বিপরীতমুখী বা এরকম বিপরীতমুখী। মা দিদিমারা কি করে, ডাল ঘুটনি যখন দেয় তখন কি করে?
এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, এই যে। তাহলে দেখো আমার এই হাতটা ওইদিকে গেলে এই হাতটা এইদিকে, কটা বল? দুটো বল। যদি এরা সমান হয় কিন্তু ভিন্ন বিন্দুতে কাজ করতে হবে, এক রেখীয় নয়, তখন আমরা বলবো দ্বন্দ্ব। তাহলে দ্বন্দ্ব জায়গাটা ক্লিয়ার হয়েছে? দ্বন্দ্ব নিয়ে আর কোনো দ্বন্দ্ব নেই মনের মধ্যে। এখন কথা হচ্ছে দ্বন্দ্বের ভ্রামক আমরা কি করে ঠিক করব। দ্বন্দ্বের ভ্রামক বা দ্বন্দ্বের ভ্রামক জিনিসটা কি সেটা আগে শিখে নাও। শিখেছো তোমরা যারা একটু পড়াশোনা ভালো করো, ভুলে যাও না, তারা ক্লাস 11-এ পড়েছিলে দ্বন্দ্বের ভ্রামক মানে মোমেন্ট অফ এ কাপল। মোমেন্ট অফ এ কাপল। তাহলে দ্বন্দ্বের ভ্রামক কি জিনিস? দ্বন্দ্বের ভ্রামককে আমরা টাও দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, প্রকাশ করি। যখন দুটো বল থাকবে তাদের মধ্যে একটা নাও এবং তাদের মধ্যে যে লম্ব দূরত্ব সেটা নিয়ে নাও। লম্ব দূরত্ব কি করে নেবে? এটাকে বাড়িয়ে দিলাম, এটাকে বাড়িয়ে দিলাম, তাহলে ধরে নাও এই জায়গাটা, অথবা এটাও করতে পারো এই জায়গাটা। এটা যদি ডি হয় তাহলে এফ এর সঙ্গে ডি গুণ করবে, আমরা পেয়ে যাব দ্বন্দ্বের ভ্রামক। যেরকম পড়েছিলে বলের ভ্রামক, ঠিক তদ্রূপ দ্বন্দ্বের ভ্রামক মানে দুটো বল থাকবে তো তাদের থেকে একটা নাও। এই দ্বন্দ্বের ভ্রামকের জন্যই বস্তুটা ঘুরবে। কিরকম? এরকম যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটা ঘুরবে না? দেখো তো। যদি তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে পারতাম তাহলে হয়তো জিজ্ঞেস করতাম এবং তোমরা হয়তো আনসার দিতে পারতে কি এই ক্ষেত্রে বস্তুটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে না উল্টো দিকে ঘুরবে? নিঃসন্দেহে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। একটু ভাবো, এদিকে বল এদিকে বল, বস্তুটা কি হবে? এই যে ফোর্স ফোর্স, বস্তুটা এরকম ভাবে ঘুরবে। তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে। তো কখনো কখনো অ্যান্টি ক্লকওয়াইজও ঘোরানো যায়। তো বস্তুটা ঘুরলো কেন? দ্বন্দ্ব আছে বলে, দ্বন্দ্বের ভ্রামক আছে বলে। যখন দেখবে দ্বন্দ্বের ভ্রামক নেই বলবে কি? বলবে যে বস্তুটা ঘুরবে না। ঠিক আছে? তাহলে দ্বন্দ্বের ভ্রামক ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, একটু আগে যেটা বলেছিলাম, যদি দুটো ফোর্স সেম ডিরেকশনে হতো, এইদিকে একটা ফোর্স এইদিকে একটা ফোর্স, দেখো দুটো বল আছে কিন্তু তাদের মধ্যে লম্ব দূরত্ব নেই, ঠিক না? দুটো বল আছে কিন্তু এরকম কি এই লম্ব দূরত্বটা পাবে? পাবে না। তাহলে বলো তো দেখি, এখানে টাওটা কত হলো? 0 হয়ে গেল। টাও যদি 0 হয় তাহলে কি বলেছিলাম? ঘুরবে না। তো ঘুরবে না। আচ্ছা, তো আরেকটা জিনিস বলি, বস্তুটা কি সরবে? বস্তুটা সরবেও না। কেন? সেটা তোমরা জানো, যদি লব্ধি বল 0 হয় তাহলে বস্তুটা সরবে না। তাহলে এখানে সরবে না। আমাকে যদি দুজন এরকম করে টান দেয়, এদিকে আমার একটা স্টুডেন্ট টানছে, এফ বলে, এদিকেও এফ বলে, আমি সরবো? সরবো না। কিন্তু এদিকে যদি বেশি হয় আমি এদিকে সরে যাবো, যদি এদিকে বেশি হয় আমি এদিকে সরে যাবো। তাহলে কি বোঝা গেল? এই বস্তুর উপর যদি দুটো বল সমান হয় তাহলে বস্তুটা সরবে না। এখানে সে ঘুরবেও না সরবেও না। কেন? তাও নেই, লব্ধি বল নেই। তাহলে বস্তু সরছে না, বস্তু ঘুরছে না। এই কন্ডিশনটাকে আমরা বলি সাম্যাবস্থা। তাহলে আজকে আমাদের সবগুলো কথা লাগবে। আমি আবার একটু পরে তোমরা দেখবে এই কথাগুলো খুব কাজে লাগছে। কি? যখন বস্তুটা সাম্যে থাকবে তখন দুটো কন্ডিশন। কন্ডিশন 1 কি? টাওটা নেট টাওটা সেটা কত হবে? 0 হবে। আচ্ছা, এটা পরে লিখছি। কন্ডিশন 1 হচ্ছে এফ নেট ইজ ইকুয়াল টু 0। কন্ডিশন 2 শর্ত 2 নম্বর শর্তটা কি? টাও যেটা হবে এটাও 0 হতে হবে। দুটো শর্ত যদি একই সঙ্গে পালিত হয় তখন বস্তুটা সরবেও না ঘুরবেও না, তার মানে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম। When both conditions are satisfied, then the system is in equilibrium. এখন একটা কথা আছে, ইকুইলিব্রিয়াম আবার দু রকমের হয়, সুস্থির সাম্যাবস্থা, অস্থির সাম্যাবস্থা। এটা একটু পরে বুঝাচ্ছি। বেসিক কন্ডিশন ক্লিয়ার? নেট ফোর্স 0, বস্তু সরবে না। টাও 0, বস্তু ঘুরবে না। আচ্ছা, এফ 0 কিন্তু টাও 0 না, যেটা এখানে নেট ফোর্স 0 কিন্তু টাও তো 0 না, দ্বন্দ্বের ভ্রামক তো থাকবে। তাহলে কি হবে? এটা 0 না, এটা 0, এই ক্ষেত্রে তাহলে কি হবে? সরবে না, ঘুরবে।
বোঝা গেল? সরবে না কেন? এফ নেট জিরো। ঘুরবে কেন? ঘুরবে, তাও তো জিরো হয়নি। তাহলে বস্তুটা সরবে না, ঘুরবে। আর যদি দুটোই জিরো হয়, সরবেও না ঘুরবেও না, সাম্যাবস্থা। পরিষ্কার? আজকে তাহলে আমরা এই জায়গাটাকে ধরবো, ধরে আমরা আরো ভিতরে ঢুকবো, আরো ভিতরে ঢুকবো, আরো ভাববো। লকডাউনে তোমাদের ফিজিক্স লক হলে চলবে না। দেখো, সবকিছুর পজিটিভ সাইড আছে। লকডাউনে তোমরা ভাবছো আমাদের সব গেল, আমার তো মনে হয় তোমাদের চিন্তা করার সময় পেলে। তোমরা আগে এই যে ব্যস্ত জীবন, স্যারের বাড়ি দৌড়ানো, স্কুলে দৌড়ানো, এই করা সেই করা, এগুলো এখন অনেক কমে গেল। এখন বসে বসে একটু ভাবতে থাকো। আমি বলে রাখি, এটা আমি সবসময় বলি, ফিজিক্স কম পড়বে, বেশি ভাববে। অর্থাৎ যত বেশি ভাববে তত ভালো রেজাল্ট হবে। 1 পৃষ্ঠা পড়বে, 4 পৃষ্ঠা পড়তে যত সময় লাগে ততটা সময় ভাববে। দুনিয়ার কোনো শক্তি নেই তোমাকে আটকে রাখতে, তুমি ভালো রেজাল্ট করবেই। ম্যাক্সিমাম স্টুডেন্টদের কি হয়, 4 পৃষ্ঠা পড়ে 1 পৃষ্ঠা ভাবে, হবে না, ফিজিক্স ভালো রেজাল্ট হবে না। সিবিএসসি গ্রুপের যারা স্টুডেন্ট, এরা তোমরা জানো প্রতি বছর ফিজিক্স নিয়ে হইচই হয়। ন্যাশনাল পত্রিকাগুলিতে লেখা হয় যে ফিজিক্স প্রশ্ন শক্ত হয়েছে। তো শক্ত অ্যাকচুয়ালি হয় না, কি হয়, তোমাদের বুদ্ধু বানানো হয়। সোজা জিনিসটাকে একটু পেঁচিয়ে প্রশ্ন করলে শেষ, আউট অফ সিলেবাস কিছু থাকে না। তো যেটা হয়, ছাত্ররা ভাবে না, ভাবতে হবে। যাক, আমরা প্রসঙ্গ চেঞ্জ করে আবার জায়গায় চলে আসি। কি শিখলাম? দ্বন্দ্ব। আবার বলছি, যেটা আমরা পড়লাম এতক্ষণ, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ই এবং ধরে নিলাম ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি একটা দ্বিমেরুকে রাখলাম, ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল। Dipole consists of 2 charges, one is plus q, other is minus q, and they are separated by a small distance. Suppose this distance is 2l. তোমরা আমাকে কমেন্টসে বলবে তো আমার লেখাগুলো ছোট না বড় হচ্ছে, দেখা যাচ্ছে কি যাচ্ছে না। যাই হোক, সেটা দেখো, প্লাস কিউ মাইনাস কিউ। তো এর উপর যে বলটা হবে সেটা হবে কিউই, আর এর উপর যেটা বল হবে সেটাও হবে কিউই, সমান এবং বিপরীতমুখী। কি বলেছি? তাহলে দ্বন্দ্বের ভ্রামক থাকবে। তাহলে দ্বন্দ্বের ভ্রামক যেটা থাকবে, মানে মোমেন্ট অফ কাপল যেটা হবে, সেই মোমেন্ট অফ কাপল কি হবে? এখানে কি থাকবে? দুটো বলের মধ্যে একটা বল থাকবে, আর কি থাকবে? তাদের মধ্যে লম্ব দূরত্ব থাকবে। তাহলে এই যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্বটা যদি জানো, আর দুটো ফোর্সের মধ্যে যে কোনো একটা ফোর্স যদি তুমি এখানে লিখে নাও, এখানে আমরা স্মল ডি বলেছিলাম, তো সেই স্মল ডিটা এবং কিউই যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে কি আসবে? টর্ক আসবে, এবং সেটা ঘড়ির কাঁটার দিকে। দেখো, আমরা যখন ফোর্স বলি তখন আমরা বলি পজিটিভ ডিরেকশনের ফোর্স, নেগেটিভ ডিরেকশনের ফোর্স। টর্কের বেলা বলবো ক্লকওয়াইজ টর্ক, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক। সেও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। পরিষ্কার? তো আমরা এখন কি চাই? কি শিখেছিলাম? পি মানে কি, তার মানটা কি হয়? তাদের আধান এবং দুটো আধানের মধ্যে কি দূরত্ব। এখন আমার কি চাই? এই স্মল ডি চাই। এখানে বলে রাখি, প্রথম বলা উচিত ছিল আমার, যে তড়িৎ ক্ষেত্র এবং দ্বিমেরু ভ্রামকের মাঝখানে যে কোণটা, সেই কোণটা হচ্ছে থিটা। তাহলে থিটাটা দেওয়া থাকবে। তাহলে আমার কি বার করতে হবে? টাও বার করতে হবে। কিউ ই লিখে নিলাম, আর ডিটা বের করতে হবে। এটা থিটা হলে এটা থিটা, কোনো কোশ্চেন থাকার কথা না। কি কোণ? অনুরূপ কোণ। এই জায়গাটা ডি, আবার এই জায়গাটা 12। স্পষ্টত সাইন থিটা কি হবে? সাইন থিটা হবে ডি বাই 12। পরিষ্কার? সাইন থিটা যদি ডি বাই 12 হয়, ডি কি হবে? 12 সাইন থিটা। তাহলে এই যে 12 এবং কিউ, এটাকে বলবো আমরা দ্বিমেরু ভ্রামক।
তোমরা রেডি থাকবে, যে জায়গাটা বোঝো না সেই পয়েন্টটা টুকে রাখো, তারপর ফোন করবে। আমার মনে হয় সবটাই বুঝতে পারছো। কিউ ইন্টু 12 কি হবে? পি। এটা হচ্ছে ই, এটা হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম টাউ ইকুয়াল টু পি ই সাইন থিটা। এখন বলো তো দেখি, যে পি ই সাইন থিটা যেটা লিখলাম, সেখানে সাইন থিটা আসলে তোমাদের মনে পড়ে কিনা এ আর বির মধ্যে যে গুণ, প্রোডাক্ট দু রকমের হয়, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। যদি দুটো ভেক্টর হয় কখন সাইন আসে? এর সময় সাইন আসে, এর সময় কি আসে? কস আসে। এখানে সাইন আসলো, তাহলে এটা ক্রস প্রোডাক্ট, তাই না? ভেক্টর প্রোডাক্ট। তাহলে এখানে দুটো ভেক্টর প্রোডাক্ট যখন হবে, ক্রস প্রোডাক্ট হবে, নিঃসন্দেহে সাইন আসবে। তোমরা জানো ক্লাস 12 এর ভেক্টর চ্যাপ্টার ম্যাথমেটিক্স এর মধ্যে আছে, ক্লাস 11 এ তোমরা পড়েছো ফিজিক্সের মধ্যে। তাহলে এটা কি হয়? এ বি সাইন থিটা, তার মানটা যদি ভাবি আমরা, এ ক্রস বি এর মড ভ্যালু কি হয়? এ ক্রস বি এর মড ভ্যালু হয় এ বি সাইন থিটা। তার ডিরেকশন আছে, তোমরা কি জানো? এ ক্রস বি একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে যখন সাইন থিটা আসবে, তোমার মাথায় কি ঘুরতে থাকে? যে আমরা একটা ভেক্টর পাচ্ছি, তাই না? তাহলে এখানে সাইন থিটা এসছে, মাথায় কি ঘুরছে? যে এখানে ক্রস প্রোডাক্ট আসবে, এটা আসবে না, এটা আসবে না, এটা আসবে। তাহলে এখানে ক্রস প্রোডাক্ট হবে, এবং কাদের কাদের ক্রস প্রোডাক্ট হবে? দুটো ভেক্টর পি এবং ই এর ক্রস প্রোডাক্ট হবে। দেখো ক্রস প্রোডাক্ট দিলে কি হয়ে গেল? সাইন থিটা এসে গেল। তাহলে তার মানটা যেটা, সেটাই হচ্ছে টাউ। তাহলে বলো, এতটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা এগিয়ে যাব। কিন্তু যেটা আমার মনে হচ্ছে তোমরা কিছু ভাবছো যে স্যার এখানে পি ক্রস ই লিখলেন, ই ক্রস পি লিখলেন না কেন? ই ক্রস পিও তো হতে পারতো, এ ক্রস বি, না হয় বি ক্রস এর বেলা তো এই ফর্মুলাটাই আসে। তো স্যার কেন পি ক্রস ই লিখলেন, কেন ই ক্রস পি লিখলেন না? তোমার প্রশ্নটাই আমি বলছি, কারণ এটা কমন প্রশ্ন থাকে। কেন? দেখো পি ক্রস ই হলে কি হয়, একটু বুঝিয়ে বলছি। দেখো কি বললাম একটু আগে, এই হচ্ছে দ্বিমেরু প্লাস কিউ, এই হচ্ছে মাইনাস কিউ, এই হচ্ছে থিটা, এই হচ্ছে কিউই ফোর্স, এই হচ্ছে আরেকটা কিউই ফোর্স। তাহলে এই দুটো ফোর্স তাকে ক্লকওয়াইজ ঘোরাবে। আবার দেখো, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে অ্যাক্রস বি মানে কি? সেটাও ক্লকওয়াইজ। তাহলে আমরা পি ক্রস ই দিলে কি বুঝবো? এটা পি এর ডিরেকশন, এটা ই এর ডিরেকশন। দেখো এটা পি এর ডিরেকশন, তাই না? এটা পি এর ডিরেকশন, আর এটা হচ্ছে ই এর ডিরেকশন। তাহলে দেখো তো, পি ক্রস ই হলে ক্লকওয়াইজ হচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে? ক্লকওয়াইজ হচ্ছে। ই ক্রস পি দিলে কি হয়ে যেত? অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যেত। তাহলে আমরা কি পি ক্রস ই নেব না ই ক্রস পি নেব? নিঃসন্দেহে পি ক্রস ই নেব। পি ক্রস ই নিলেই তো ক্লকওয়াইজ ঘুরবে। দেখো এই পি এই ই, তাহলে এইভাবে ঘুরছে। দেখো পি ক্রস ই, আমরা এ ক্রস বি সময় এরকম ভাবে ঘোরাতাম স্ক্রুটাকে। তো পি ক্রস ই যদি হই, পি থেকে ইর দিকে ঘোরাবো, তাহলে ক্লকওয়াইজ ঘুরবে। তাহলে কি হবে? পি ক্রস ই। কতক্ষণ গেল? অনেকক্ষণ সময় চলে গেল মনে হয়। আমরা মেইন জায়গায় চলে এসেছি, কিন্তু আমরা এই জায়গাটার ক্লাইম্যাক্সে চলে এসেছি, যে এই জায়গাটার বিশাল একটা রহস্য এখন মানে আমরা বের করব, এবং এই জায়গাটা না বুঝলে আমরা পরের জায়গাটা যেতে পারবো না। পরিষ্কার? তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে টর্ক, দ্বন্দ্বের ভ্রামক যেটা বেরিয়েছে, সেই তার মানটা কত হচ্ছে? পি ক্রস ই। তাহলে আমি যা পড়লাম তারপরের জায়গাটায় যাই। সামারি কি শিখলাম আমরা? টাও, তার ভ্যালুটা, মানটা পেয়েছি পি ই সাইন থিটা
অথবা পি ক্রস ই ভেক্টরটার মড ভ্যালু। বোঝা গেল? এখন কথা হচ্ছে টাওটা কখন ম্যাক্সিমাম হবে। আমি কিন্তু এখন পর্যন্ত একটা ফর্ম পেলাম না। সব বুঝতে পারছো না, কেউ কিছু বুঝছো না, আমি বুঝতে পারছি না। টাও ম্যাক্সিমাম ভ্যালুটা কি হবে? তোমরা ফন্টন করবে। তার ম্যাক্সিমাম ভ্যালুটা যখন বার করব, তো দেখো পি 50% হয়ে গেছে। দেখো সেটা আর মনোজ দাকেও বলছি, আমার যদি কোনো জায়গায় মনে হয় কোনো জায়গায় একটু মিস করে যাচ্ছি, বোঝা যাচ্ছে না, আপনি আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। আমি কিন্তু পড়াতে পড়াতে অনেক সময় খেয়াল থাকে না, হয়তো একটা টার্ম মিস করে গেলাম, কারণ আমার সামনে তো স্টুডেন্ট নেই, তোমরা অনেক দূরে টিভির ওই পারে। সুতরাং তোমরা সবাই আমাকে জিজ্ঞেস না করলে কিন্তু শিখতে পারবে না, আমি বলে না। যখন তোমরা ফিজিক্স যে কোনো স্যারের কাছে পড়বে, যতক্ষণ তুমি ক্লিয়ার না হবে নেক্সট স্টেপে যাবে না। এটা কিন্তু সায়েন্স। এবং হ্যালো, দুঃখিত, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, তো দেখো পি ই সাইন থিটা, তো এটার ম্যাক্সিমাম ভ্যালু কখন হবে? আমি একই দ্বিমেরু নিলাম, সেই দ্বিমেরুর ভ্রামক ফিক্সড করা আছে, সুষম ক্ষেত্র ইটা ফিক্সড করা আছে। তুমি এটাকে চেঞ্জ করতে পারো। কিভাবে চেঞ্জ করতে পারো? এই হচ্ছে তোমার ক্ষেত্র, এই হচ্ছে তোমার দ্বিমেরু, এটা হচ্ছে পি, এই হচ্ছে থিটা। তো তুমি কি করতে পারো? তুমি একে এইভাবে বিভিন্ন জায়গায় ঘোরাতে পারো। তুমি যদি দ্বিমেরুটাকে বিভিন্ন দিকে ঘোরাও, তাহলে কি ই পাল্টাচ্ছে? পাল্টাচ্ছে না। পি পাল্টাচ্ছে? পাল্টাচ্ছে না। তাহলে ই পাল্টাবে না, পি পাল্টাবে না, কিন্তু টাও কিন্তু পাল্টে যাবে। কেন পাল্টাবে? সাইন থিটা ভেরি হচ্ছে। তো কি আসবে? পি ই সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত জানি আমরা? +1। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত পেলাম? পি ইন্টু ই। কখন? যখন থিটা কত? আমরা জানি সাইন থিটা 1 হবে কখন? যখন থিটা হবে 90 ডিগ্রি, 270 ডিগ্রি, এটসেট্রা এটসেট্রা, আরো হতে পারে। বোঝা গেল? তো এটা বোঝা গেল। এবং 90 কথাটা অর্থ কি? এটা এভাবে থাকবে না, এটা এভাবে থাকবে, তাই না? তো এর ছবিটা কি হবে? ছবিটা হবে এই হচ্ছে ই আর এই হচ্ছে দ্বিমেরু, অর্থাৎ এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। দেখো এই ডিরেকশনে থাকবে একটা ফোর্স কিউই, এই ডিরেকশন হবে একটা কিউই, এবং সে কি চাইবে? সে চাইবে এটাকে ঘুরিয়ে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে, ক্লকওয়াইজ। এবং এই ক্ষেত্রে যে টর্ক হবে, সেই টর্কটা হবে হাইয়েস্ট টর্ক। ম্যাথমেটিক্যালি বোঝা যায় যে পি হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালুটা। গেল? ছবিটা এই জায়গাটা মুছে নিচ্ছি। মনে রাখবে এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি। অথবা দেখো এখানে আমি আরো লিখেছি 270 লিখেছি। কেন 270 লিখেছি? কারণ এই ডিরেকশনটা যদি 90 হয়, এই ডিরেকশনটা কি 180, তাহলে এই ডিরেকশনটা কি 270। তার মানে কি তখন এই প্লাসটা কোথায় চলে আসবে? এখানে হয়ে যাবে, মাইনাসটা এখানে চলে যাবে। এটাও কিন্তু হতে পারে। তখন কি হবে বলো? দেখো এগুলি বইয়ে পাবে না, সব কথা বইয়ে পাওয়া যায় না। আমি মানে যেটা বলছি সেটা আমার অভিজ্ঞতা দিয়ে বলছি। দেখো দ্বন্দ্ব কাকে বলে সেটা বইয়ে ভুল আছে, কিন্তু ম্যাক্সিমাম বইয়ে ভুল লেখা থাকে। দ্বন্দ্ব মানে কি? দুটো বল দিয়ে যেটা সৃষ্টি হয়, সিস্টেমটা হচ্ছে দ্বন্দ্ব। বলগুলি দ্বন্দ্ব নয়, বইয়ে ভুল লেখা থাকে। এরকম অনেক কিছু কথা থাকে যেগুলো তোমাদের একটু ফিল করতে হবে। তুমি আর আমি ঝগড়া লাগলাম, তাহলে যাদের মধ্যে ঝগড়া লাগলো এরা কি ঝগড়া, একে কি আমরা বলবো ঝগড়া? এরা তো ঝগড়ার এলিমেন্ট। দ্বন্দ্ব কোনটা হচ্ছে? দুটো ফোর্স নিয়ে যেটা হয়েছে সেটার নাম দ্বন্দ্ব। যেটা সিস্টেম, মানে দ্য সিস্টেম কনসিস্ট অফ টু ফোর্স। তার মানে when a system when two force applied on a system, then the system is called torque, not the force. যাই হোক, প্রসঙ্গত অনেক কথা, এগুলি বললে শেষ হবে না, এটা পড়াতে তাহলে 2 দিন লাগবে। যাই হোক, তাহলে রাখো এটা যদি ফিল্ড হয়, এই ডিরেকশনে কি হবে? কিউই হবে। এই ডিরেকশনে কি হবে? কিউই হবে, কারণ প্লাসের চার্জটা
ফিল্ডের দিকে কাজ করে, তাহলে এখানে একটা দ্বন্দ্ব হবে, সেই দ্বন্দ্বটা হবে হাইয়েস্ট দ্বন্দ্ব, যেটা বলছিলাম এটা এর ছবি। মিনিমাম কখন হবে, তার ভ্যালুটা মিনিমাম কখন হবে, যখন থিটা মানে সাইন থিটার ভ্যালু হবে 0, তাই না? দেখো তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারতে, স্যার আমরা তো শিখেছি সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু +1, মিনিমাম ভ্যালু -1, স্যার তো -1 নিলেন না কেন? কারণ আমি তো মড ভ্যালু নিয়েছি, -1 যখন নেব এর মড করলে তো আবার প্লাস চলে আসবে, যার জন্য আমরা মিনিমামটা কত বলবো, মিনিমামটা বলবো PE ইন্টু 0, দ্যাট ইজ 0। অর্থাৎ মিনিমাম টর্কটা কত হবে, মিনিমাম টর্কটা হবে 0 যখন এটা কি, যখন সাইন থিটা 0, তার মানে থিটা কি 0 ডিগ্রি, 180 ডিগ্রি এটসেট্রা। কি বোঝা গেল? আমরা দ্বন্দ্ব শিখলাম, দ্বন্দ্বের জেনারেল ফর্মুলা শিখলাম, মনে রাখা শর্টকাট সিস্টেম শিখলাম, দুটো ক্রস প্রোডাক্ট, ভেক্টর প্রোডাক্ট, তার ম্যাক্সিমাম ভ্যালু শিখলাম। আমি এখন মুছে নেব, আবার মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে PE কখন, যখন থিটার ভ্যালু রাফলি 90 ডিগ্রি বা 270 ডিগ্রি, নেক্সট ভ্যালুগুলো বসাতে পারো। আর মিনিমাম কখন হবে, জেনারেল ভ্যালু বসাইনি, মিনিমাম অন্তত 90 ডিগ্রিটা মনে রাখো। মিনিমাম কখন হবে, যখন সাইন থিটা মিনিমাম হবে তার মড ভ্যালুটা, দ্যাট ইজ সাইন থিটার মড ভ্যালু মিনিমাম ভ্যালু 0, দ্যাট ইজ ট বা দ্বন্দ্বের ভ্রামকের মিনিমাম ভ্যালু হচ্ছে 0 যখন থিটা 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। বোঝা গেল? তো এখান থেকে কি বোঝা যায়, 0 ডিগ্রি কি বোঝায়, এই অ্যাঙ্গেলটা 0 মানে কি, এটা তো 90, এটা 90 ছিল না, এখানে তো 270 ছিল, এটা তো মাইনাস বলেছি, যদি প্লাস হয় এটা 90। তো যাই হোক 90 হোক 270 হোক, এখানে কি হবে 0, 0 কখন হবে এখানেই বুঝাচ্ছি, কখন 0 হবে, যদি এটা হয় ফিল্ডের ডিরেকশন, এটা হয় কিসের ডিরেকশন, P এর ডিরেকশন, তাহলে P এবং E যদি সেম ডিরেকশনে হয় তাহলে দেখো থিটা 0। তো এটা এই ডিরেকশনে মানে কি, এটা মাইনাস এটা প্লাস। আবার 180 কখন হবে, যদি এটা মাইনাস এটা প্লাস হয় তাহলে এটা হচ্ছে P এর ডিরেকশন। এবার দেখো P আর E কি অপোজিট ডিরেকশন, তাহলে P আর E যদি অপোজিট ডিরেকশন হয় তখনও কিন্তু টাউটা মিনিমাম। ভেরি ইন্টারেস্টিং, বইয়ে পাবে না তো ডিটেলস, ভালো করে শুনে রাখো। এর উপরে অনেকবার এন্ট্রান্সে প্রশ্ন এসছে, এই ইকুইলিব্রিয়ামে আমরা চলে যাচ্ছি। তো প্লাস এটা প্লাস এটা মাইনাস, মানে P ডিরেকশন এটা মানে থিটা 0, এখানে কি, এখানে বোঝা যাচ্ছে থিটার ভ্যালু 0 ডিগ্রি, এখানে কি বোঝা যাচ্ছে থিটার ভ্যালু 180 ডিগ্রি। যখন থিটার ভ্যালু 0 ডিগ্রি তখন আমরা পাবো মিনিমাম, আবার যখন থিটার ভ্যালু 180 ডিগ্রি তখনও পাবো মিনিমাম, মানে 0 পাবো। তাহলে দুটোই তো টাও 0। কি বলেছিলাম, টাও যদি 0 হয় তাহলে আমাদের কন্ডিশন নাম্বার 2 ফুলফিল করলো, অর্থাৎ সাম্যাবস্থার সেকেন্ড শর্তটা সে মানলো। লব্ধি বলতে সবসময় শূন্য হয়, বলেছিলাম যে আমরা যখন দ্বন্দ্ব পড়বো সবসময় লব্ধি বল শূন্য, তাহলে এটা কি সাম্যাবস্থা, এটাও সাম্যাবস্থা। বোঝা গেল? হ্যাঁ, যে ক্লাস শুরু হয়েছে 12 এপ্রিল থেকে, আমরা 40-45 মিনিট ক্লাস করি। আসলে স্কুলগুলো তো এইভাবে ক্লাস হয়, কিন্তু আমরা আজ থেকে, কারণ বিভিন্ন জায়গা থেকে অভিভাবকের অনুরোধ এসছে যে অনেকগুলো বিষয়ই অন্তত 1 ঘন্টা ক্লাস করালে ছাত্রছাত্রী উপকৃত হয়, তাই আজকে থেকে আমরা শুরু করেছি 1 ঘন্টার ক্লাস। হ্যাঁ, আমরা 1 ঘন্টা ক্লাস জারি রাখবো যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যা না হয়। এটা জাস্ট দর্শকদের উদ্দেশ্যে বললাম। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি তারপর চালিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তো ভালো কথা, আমাদের সময় মনে হয় আরো 15-20 মিনিট আছে, সুতরাং আমি অনেকটা এগিয়ে গেছি, কিন্তু আরো এটার অনেক কিছু ভিতরে ঢোকা যায়। তো আমি চেষ্টা করছি যতটা পড়ালাম ডিটেলস পড়ানোর জন্য। তো যেটা বললাম, এই যে দুটো কেস, এই দুটো কেসে আমরা কি পেয়েছি, তাও 0 পেয়েছি, আবার সঙ্গে কিন্তু নেট ফোর্সও 0 পেয়েছি। তার মানে কি, সাম্যাবস্থা। ইকুইলিব্রিয়াম। এখন কোনটা কোন ইকুইলিব্রিয়াম প্রবলেম পাবে তোমরা যারা যারা ভালো ভালো বই ঘাটাঘাটি করো। ইংলিশ মিডিয়ামের ছাত্ররা কমন এসএলওরা পড়ো, তোমরা এসএলওরাতে প্রচুর প্রশ্ন আছে। এনি
বুকস তোমরা যদি ডিল করো এর উপরে বেস করা এন্ট্রান্সের প্রশ্ন পাবে। তো সুতরাং এই জায়গাটা ক্লিয়ার করবে, কারণ এটা ক্লিয়ার করতে গেলে 11টা ক্লিয়ার থাকতে হবে। আমি কিন্তু একটু আগে বলে এসছি যে ইকুইলিব্রিয়াম তোমাদের কাছে ক্লিয়ার কিনা, আমি একটু আবার বলবো, কিন্তু এটা মনে রাখবে, এই জায়গাটা খুব সিরিয়াসলি শুনবে, কারণ এই যে দুটো কেস, দুটি মিনিমাম কেস, এটারই দুটো কেস। তো এই দুটো কেসের মধ্যে কোনটা কোন ইকুইলিব্রিয়াম সেটা আমি এখন আলোচনা করব। ম্যাক্সিমামটা বুঝলেই যে 90 যদি হয়, অর্থাৎ এভাবে ফিল্ড এইভাবে যদি থাকে তাহলে থিটা 90, অথবা যদি এরকম থাকে অর্থাৎ এভাবে বা এভাবে থাকলে আমরা বলবো ম্যাক্সিমাম টর্ক, আর যদি এভাবে অথবা এভাবে থাকে তাহলে হবে মিনিমাম টর্ক। এটাও সাম্যাবস্থা, এটাও সাম্যাবস্থা, ফিল্ড এটা। ডাইপোলটাকে আমি এবার এটা যদি প্লাস বলি তো এটা মাইনাস, তো এভাবে হলে থিটা 0 আর এভাবে হলে থিটা 180 ডিগ্রি। এই দুটো কেস আমরা এখন ডিটেলসে যাব, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা টাওটা বুঝলাম, কিন্তু এটার ভেতরে রহস্যটা দেখো। ক্লাস 11-এ যেটা পড়েছিলে সেটা একটুখানি মনে আছে কিনা আমি একটু টেস্ট করতে চাই। সাম্যাবস্থা দুরকম হয়, স্টেবল ইকুইলিব্রিয়াম এন্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম, বাংলায় বলা হয় সুস্থির সাম্য। আচ্ছা, সাম্যাবস্থা দুরকম হয়। সাম্যাবস্থা মানে ইকুইলিব্রিয়াম, সুস্থির সাম্যাবস্থা, একটা হচ্ছে অস্থির সাম্যাবস্থা। সুস্থির সাম্যাবস্থায় আমরা কি দেখব? আমরা দেখব সাম্যাবস্থা মানেই তো ওইটা ঠিকই আছে, এফ নেট কি হবে? এফ নেট হবে 0, টাও 0 হবে। কিন্তু এক্ষেত্রে কি হবে? সুস্থির মানে ব্যাপারটা আগে বুঝিয়ে নেই, তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করো এটা গ্রাউন্ড লেভেল, এখানে আমি একটা বাটি রাখলাম, ওভাল শেপ, ধরো একটা এই কড়াই টড়াই জাতীয় কিছু একটা, তার মধ্যে যদি একটা মার্বেল ছেড়ে দিই, মার্বেলটা এখানে থাকবে, তাই না? সাম্যাবস্থায় আছে। কেন? ক্লাস 11-এ পড়েছিলে ওজন তার এদিকে কাজ করে, লম্ব প্রতিক্রিয়া এদিকে কাজ করে, নর্মাল রিঅ্যাকশন এবং ওয়েট ক্যান্সেল করলো, তাহলে এখানে নেট ফোর্স 0, টর্ক 0, সাম্যাবস্থা। আবার যদি আমি এটাকে বলি, এটাই কড়াইটাকে আমি উল্টে নিলাম বা বাটিটাকে উল্টে নিলাম, এখানে খুব কষ্ট করে আমি একটা বল রাখলাম, ঠিক আছে? তাহলে এটাও কিন্তু সাম্যাবস্থা। কেন? ওজন নিচের দিকে, লম্ব প্রতিক্রিয়ার উপর দিকে, লব্ধি বল 0, টর্ক 0, একই লাইনে কাজ করে। এখানেও লব্ধি বল, বলটা নিচের দিকে, লম্ব প্রতিক্রিয়ার উপর দিকে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে, দেখো কমন সেন্স কি বলে, আমি যদি এখান থেকে একটু সরিয়ে দিই, তাকে এখানে নিয়ে এনে ছেড়ে দিই, সে কি আগের জায়গায় ফিরে আসবে না আসবে না? অবশ্যই আসবে। তাহলে সে আবার ফিরে আসবে, এখানে রাখো, ফিরে আসবে। অর্থাৎ তাকে যেভাবেই সরানো কেন তুমি আগের জায়গায় চলে আসবে। অর্থাৎ সে একটু বিচ্যুত হলো, ব্যাক টু প্যাভিলিয়ন, বিচ্যুত হলো, ব্যাক টু প্যাভিলিয়ন, আগের জায়গায় ফিরে আসলো। কিন্তু এখানে যদি একটু সরিয়ে দাও, কি হবে ব্যাপারটা? ফিরবে? আগের জায়গায় আসবে? আসবে না। এরকম কেন হলো? তার পেছনে রহস্যগুলো তোমরা ক্লাস 11-এ পড়েছিলে। এখানে পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে মিনিমাম, এখানে পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম। সবাই কি চায়? সবাই চায় আমি মিনিমাম পটেনশিয়াল এনার্জিতে যাব। একটা আমি চকটাকে ছেড়ে দিলাম, তাকে ছেড়ে দিলে সে কোথায় যাবে? সে গ্রাউন্ডে পড়বে। সে চাইবে যে তার পটেনশিয়াল এনার্জি যেন মিনিমাম হয়, স্মৃতিশক্তি ন্যূনতম হয়, অবম হয়, মিনিমাম হয় ওইখানে। তাহলে নেচারের কি টেন্ডেন্সি? ওদের সবসময় চেষ্টা করে ওরা মিনিমাম পটেনশিয়াল এনার্জিতে থাকতে। তাহলে এখানে যদি মিনিমাম পটেনশিয়াল এনার্জিতে থাকতে চায়, এখানেও সে যদি ছেড়ে দিলে কি হবে? মিনিমাম পটেনশিয়াল এনার্জি খুঁজতে খুঁজতে সে এখানে আসবে, মিনিমাম পটেনশিয়াল এনার্জি খুঁজতে খুঁজতে এখানে আসবে। এটা ছেড়ে দাও, আরো ছেড়ে দাও, এখান থেকে ছেড়ে দাও, সে মিনিমাম পটেনশিয়াল এনার্জিতে আসবে। তার মানে সে চাইবে এটা ওই জায়গাটা তার মিনিমাম পটেনশিয়াল এনার্জি, মানে গ্রাউন্ড খুঁজবে। যে কোনো কেসে আমরা সবসময় দেখবো সে মিনিমাম পটেনশিয়াল এনার্জিতে থাকতে চাইবে। প্রথমেই যদি মিনিমাম পটেনশিয়াল এনার্জিতে রেখে দাও, তাহলে সে যখন ঘুরে আসবে ওই জায়গায় ফিরে আসবে, এখানে আসবে না। তাহলে এটা হচ্ছে অস্থির সাম্য, এটা হচ্ছে সুস্থির সাম্য।
বোঝা গেল? তাহলে আমরা জায়গায় যাই, সুস্থির কোনটা অস্থির কোনটা বুঝলাম। এখন আমরা টর্ক দিয়ে ব্যাপারটা ব্যাখ্যা করি। দেখো কি বলেছিলাম, ফিল্ড। আচ্ছা, তো আমি এখানে একটা দ্বিমেরু রাখলাম, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ। বোঝা গেল? তো এখানে থিটা 0, এটা যদি থিটা 0 হয়, তো তাকে যদি আমি একটু সরিয়ে দিই, মনে করো এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলে এদিকে একটা ফোর্স থাকবে, এই একটা ফোর্স থাকবে, একটু আগে বলেছি কিউ ই। বলো এই দুটো ফোর্স কি করবে? ওকে কি আগের জায়গায় নিয়ে আসবে না আরো ঘুরিয়ে দেবে? আগের জায়গায় নিয়ে আসবে। অর্থাৎ তার সাম্যাবস্থা ছিল এটা, তুমি যদি তাকে একটু ঘুরিয়ে দাও, তাকে যদি একটু মুচড়ে দাও, আবর্তিত করে দাও, তার উপর দুটো ফোর্স তাকে টেনে টেনে আগের জায়গায় নিয়ে আসবে, তাহলে এটা কি হবে? সুস্থির সাম্য, স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম। এটা কি? আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো এটা কি? এটার এক্সাম্পল দিচ্ছি। দেখো সাম্যাবস্থা, নেট ফোর্স 0, নেট টর্ক 0। এবার এই হচ্ছে ফিল্ড আর এই হচ্ছে টর্ক, তার মানে এটা মাইনাস, এটা প্লাস। এটা তার সাম্যাবস্থা, নেট ফোর্স 0, নেট টর্ক 0। এবার যদি আমি তাকে একটু মুচড়ে দিই, তাহলে এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। বলো তার উপরে ফোর্স কোন দিকে হবে? এদিকে তো হবে না, প্লাস হলে এদিকে হতো, মাইনাস বলে সে এইদিকে, প্লাস বলে সে এইদিকে। তাহলে সে কি করবে? তাকে ঘুরিয়ে দেওয়ার পরে আমরা কি দেখলাম? সে কি আগের জায়গায় আসছে না আরো ঘুরে যাচ্ছে? আরো ঘুরে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি দেখলাম? সে আরো মুচড়ে তার সাম্যাবস্থা থেকে ঘুরে যাচ্ছে। তাহলে কি হবে? অস্থির সাম্য। ওই যে বলেছিলাম, তা থেকে একটু সরে দাও, সরিয়ে দিলে কি হবে? সে কি ওই জায়গায় আসবে? আসবে না। তাহলে একটু সরিয়ে দিলে সে কি ওই জায়গায় আসবে? আসবে না। সেটা অস্থির সাম্য। এখানে আরো অনেক কথা আছে, শেষ হবে না, কথা বলতে বলতে শেষ হবে না, অনেক কথা। আমি যদি এটাকে ছেড়ে দেই, কতক্ষণ পরে কি দেখবে? সে ঘুরে 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 এরকম, তার উপরে ফোর্স ঘুরবে ঘুরবে ঘুরবে, ঘুরতে ঘুরতে এখানে এসে সাম্যাবস্থা হওয়ার কথা, কিন্তু গতিজাড্যের জন্য আবার একটু ঘুরে যাবে। একটু যদি বেশি চলে যায়, এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, এদিকে ফোর্স হবে কিউ ইন্টু ই, এদিকে ফোর্স হবে কিউ ইন্টু ই। এই দুটো ফোর্স আবার তাকে আবার আগের জায়গায় ঘুরে নিতে চাইবে। আবার একটু গতিজাড্যের জন্য বেশি চলে গেল, ফোর্স ক্লকওয়াইজ রোটেশন, আবার রোটেশন আরো গেল। এবার এদিকে ফোর্স অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, কি হবে? চলবে। এই যে এরকম করে রোটেট করতে থাকবে। এত কথা বইয়ে পাবে না, এই কথাগুলোর উপর বেস করে আইআইটি লেভেলের প্রবলেম পাবে তোমরা। বইয়ের মধ্যে এরকম প্রবলেম আছে। এভাবে সে যখন ঘুরতে থাকবে তখন আমরা বলবো এসএইচএম, সরল দোলগতি। কিন্তু সেটা রোটেশনাল এসএইচএম, ট্রান্সলেশনাল নয়। এভাবে সরল দোলগতি করবে না, সে রোটেট করবে। এটা নিয়ে আমি আলোচনা করলাম না সবার মাথায়। হ্যাঁ হ্যালো, কে বলছো? সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে বলছি, সোনামুড়া থেকে। হ্যালো স্যার, আমি সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে বলছি, সোনামুড়া থেকে। প্রশ্নটা কি? স্যার, আমি মিজোরাম ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করি, মিজোরাম কলেজে। স্যার, আমরা 15 জন স্টুডেন্ট আছি। করোনা হ্যাঁ, তুমি আরেকটু স্পষ্ট করে বলো, নেটওয়ার্কের জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। তোমরা 15 জন স্টুডেন্ট আছো? হ্যাঁ, হ্যালো, কিসের প্রশ্ন করা হয়েছে? হ্যালো, ঠিক আছে, নেটওয়ার্ক ডিস্টার্ব করছে, আপনি শুরু করুন। দুঃখিত। আচ্ছা, যাই হোক, তোমরা এই ব্যাপারটা আমি ছেড়ে দিলাম, তোমরা পড়বে। এভাবে সে যখন এসএইচএম করবে, তার পর্যায়কাল, টাইম পিরিয়ড, তার ফ্রিকোয়েন্সি, এগুলি বের করা যায়। এগুলিও প্রশ্ন আছে। অর্থাৎ এটা হলো লাস্ট স্টেজ, মানে এটা ইকুইলিব্রিয়ামে যেতে 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 অনেক জায়গায় আমরা যেতে পারি।
সেখানে আমি গেলাম না, শুধু রাস্তাটা দেখিয়ে দিলাম, তোমরা বই কনসাল্ট করবে, সবকিছু পেয়ে যাবে। আমি এই এন্ট্রান্সের ব্যাপারগুলো একটু ফাঁক ফাঁক দিয়ে বলছি, চেষ্টা করবে এগুলো পড়ার জন্য, আশা করি কষ্ট হবে না। তো এতটুকু আমরা বুঝলাম ইকুইলিব্রিয়াম কি, দুরকম ইকুইলিব্রিয়াম এসছে, দুরকম ইকুইলিব্রিয়াম কেন আসলো, দুটোর ক্ষেত্রেই টাউটা মিনিমাম, কিন্তু একটার বেলা থিটা 0 ডিগ্রি, এখানে থিটা ছিল 0 ডিগ্রি, এখানে থিটা ছিল 180 ডিগ্রি। যখন 0 ডিগ্রি হয় তাকে একটু নাড়িয়ে দিলে সে আগের জায়গায় চলে আসে। 180 সময় কি হয়, একটু নাড়িয়ে দিলে সে আগের জায়গায় আসবে না, সে রোটেট করতে থাকবে, পরিষ্কার। এবং রোটেট করতে করতে কিন্তু সে আবার লাস্ট এই স্টেজে আসবে, পরিষ্কার। যেরকম উপরে রাখলে কি হয়, সে পড়ে পড়ে লাস্টে আবার গ্রাউন্ডে চলে আসবে। তো কনসেপচুয়াল পার্টটা তোমাদের যদি ক্লিয়ার থাকে কোনো প্রবলেম না। আসলে ফিজিক্সের প্রবলেম হচ্ছে ছাত্ররা বুঝে না যে সে কি বুঝে না, এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস। ওদের আগে বুঝতে হবে আমি এটা বুঝি না। তো আমি যতগুলো কথা বলছি তোমাদের এরকম অনেক বাচ্চারা কথা বলে। আমার ছেলেও ক্লাস 12-এ পড়ে। যখন একটা ছেলে কোনো কোশ্চেন করে তখন আমরা কিন্তু অনেক কিছু বলতে হয়, তোমার এই কোশ্চেনের এগেনস্ট অনেক কিছু বলতে হয়। আমার দুঃখ হচ্ছে যে আমি এতক্ষণ 1 ঘন্টা পড়ালাম, কেউ একটা ফোন করলো না, কেউ একটু জিজ্ঞেস করলো না। এটা আচ্ছা, ফোন করেছে, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, সেটা আমারও কপাল খারাপ, দুর্ভাগ্য। চেষ্টা করেছে হয়তো, কিন্তু নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। যাই হোক, আশা করি বুঝতে পারছো। একটু একটু শক্ত লাগতে পারে কারণ এই টপিকটা একটু শক্ত, ঠিকই। যাই হোক, আমরা গেলাম সুস্থির অস্থিরে। এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, একটু চমকে যেতে পারো কথাগুলো শুনলে। আমি একটু ভেতরে যেতে চাইছি। দেখো, স্থিতিশক্তি ছোটবেলা থেকে পড়ে আসছে। আমরা দেখতে দেখতে 1 ঘন্টা আমাদের হয়ে গেছে প্রায়। হ্যাঁ, তো আমরা আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি। তো তোমরা কালকে আবার ঠিক একই সময়ে সন্ধ্যা 6টায় তোমরা খাতা কলম নিয়ে তৈরি থাকছে নতুন বিষয়, থাকছেন নতুন শিক্ষক। হ্যাঁ, তো তোমরা কালকের অপেক্ষায় থাকবে। আজকে এখানে শেষ করছি। নমস্কার। PB24 এর পর্দায় বিশেষ ক্লাস। কোভিড-19 ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 এ এক্সট্রা ক্লাস। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা 6টায়, পুনঃ সম্প্রচার রাত 12টা, সকাল 8টা ও দুপুর 12টা।